আচ্ছা, গুড মর্নিং সবাই। আমার কথা শুনতে পাচ্ছ পরিষ্কার ভাবে সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে। আগের দিন আমরা দেখেছিলাম যে আমাদের সাবজেক্ট গুলোর ইম্পর্টেন্স কি। ঠিক আছে, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সেগুলোর ইম্পর্টেন্স। এবার আমরা সেই সমস্ত সাবজেক্ট গুলোর মধ্যে অল্প অল্প করে যেগুলো আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে আছে আমরা আস্তে আস্তে আজকে কিছু কিছু জিনিস স্টাডি করব। তার মধ্যে বেশিরভাগ জিনিসই তুমি দেখবে ফিজিক্স এর সাথে রিলেটেড। ঠিক আছে, বেশিরভাগ জিনিসই ফিজিক্স এর সাথে রিলেটেড। ওকে, তো আমার স্ক্রিন যদি আমি শেয়ার করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে। হুম, দেখো ফার্স্ট আমি যেটা বলেছিলাম আগের দিন, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ পরিষ্কার করে? রেসপন্স করবে? सर वॉइस अच्छा से नहीं आ रही। ভাই, ইউ আর নট অডিবল ক্লিয়ারলি। হ্যাঁ স্যার, ঠিকই আছে স্যার। আপনার একটু Yes, ভয়েসটা একটু सर वॉइस একটু লো আসছে স্যার। আচ্ছা, ভয়েস লো আসছে। ঠিক আছে, আমি ভলিউম ফুল করে দিলাম। আমি তোমাদের সকলকেও বলবো তোমরা আমার মানে ফোনের ভলিউম পুরো হাই করে দাও। ঠিক আছে, আশা করি এবার ঠিক থাকবে। তাহলে দেখো, আমরা আগের দিন দেখেছিলাম কি কি এনার্জি। এনার্জি কি জিনিস? দ্য ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। খুব ভালো কথা, আমরা জানি এনার্জি কি জিনিস, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জির ইউনিট কি কি? সিজিএস এ আমরা দেখেছিলাম আর্ক, আর এসআই তে আমরা দেখেছিলাম জুল। এবার এনার্জির ক্লাসিফিকেশন কি কি হয়? এনার্জি প্রচুর টাইপের এনার্জি হয়, আমরা ক্যালকুলেটও করতে পারবো না, মানে অতগুলো ক্লাসিফাইও করতে পারবো না। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োকেমিক্যাল, প্রচুর ধরনের এনার্জি হয়। ঠিক আছে, তো সেইভাবে আমরা এনার্জিকে ক্লাসিফাই করতে পারি না। এটা বলেছিলাম এনার্জির ব্যাপারে। নেক্সট আমরা ওয়ার্কের ব্যাপারে জেনেছি। এইসব জিনিসগুলো তোমরা জানো বলে আমি অল্প করে বলে যাচ্ছি। ওয়ার্ক কি জিনিস? ইট ইজ দ্য প্রোডাক্ট অফ কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। মানে কি? মানে আমি যে ডাইরেকশনে ফোর্স দেবো, একদম উপরে লেফট সাইডের ছবিটার দিকে দেখবে একটা ব্লক আছে যার মাস আমি ধরে নিচ্ছি এম। ওকে, এই এম যে ব্লকটা, এই এম ব্লককে যদি আমি এফ ফোর্স দিই আর সেই ব্লকটা যদি এক্স ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে তার ওয়ার্ক ডান কত? তার ওয়ার্ক ডান হবে এফ ইন্টু এক্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু সাপোজ আমি রাইট সাইডের ছবিটা দেখো, রাইট সাইডের ছবিটা আমাকে কি বলছে? সে একটা ইনক্লাইন মানে একটা ফোর্স দিচ্ছে, যে ফোর্সটা কিনা হরাইজন্টালের সাথে ইনক্লাইন্ড 30 ডিগ্রিতে। ঠিক আছে, ডান দিকে রাইট সাইডের এক্সাম্পলটা সবাই দেখবে। যে এখানে যে গাড়িটা আছে বা যে ওয়েটটা আছে, সেই ওয়েটটাকে 50 নিউটন ফোর্স দিয়ে টানছে, কিন্তু সেই ফোর্সটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি ইনক্লাইন্ডে রয়েছে। বাট আমাদের যে গাড়িটা আছে সেটার মুভমেন্ট কোন দিকে হচ্ছে? সেটার মুভমেন্ট হরাইজন্টালি হচ্ছে। তাহলে এখানে কি আমাদের ওয়ার্ক ডানটা আমরা বলতে পারবো 50 ইন্টু যে ডিসপ্লেসমেন্ট 30 সেটা হবে? এখানে কি আমরা বলতে পারবো যে ওয়ার্ক ডানটা 50 ইন্টু 30 হবে? কারণ আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, আমাকে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে যে এখানে এই যে ডান দিকের ছবিটা আছে, এখানে ওয়ার্ক ডানটা কত আমরা লিখতে পারি? এফএস কস থিটা। একদম। আমি জানি তোমাদের এখনো পর্যন্ত ফোর্সের কম্পোনেন্ট ভাঙা শেখানো হয়তো হয়নি, তাও আমি সেই জন্য ওখানে যাব না। আমি যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ফোর্স যেদিকে অ্যাক্ট করবে, যে ডাইরেকশনে অ্যাক্ট করবে, ভালো করে শুনবে, ফোর্স যে ডাইরেকশনে অ্যাক্ট করবে সেই ডাইরেকশনে যে ডিসপ্লেসমেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্ট ইনটু ফোর্সের সেদিকে ডাইরেকশন, মানে যে ফোর্সটা সেই ডাইরেকশনে অ্যাক্ট করবে, দুটোর যে প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়ার্ক ডান। ক্লিয়ার না হলে আমি আবার বলছি, যদি কারো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে ওয়ার্ক কি জিনিস? ওয়ার্ক হচ্ছে প্রোডাক্ট অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ফোর্সের কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টটা ইনটু ফোর্সের সেই দিকের কম্পোনেন্টটা, মানে সেই ডাইরেকশনে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ডাইরেকশনে কতটা ফোর্স লাগছে।
এই দুটোর প্রোডাক্টকে আমরা ওয়ার্ক বলি। ওয়ার্কের ইউনিট কি কি আমরা জানি, ওয়ার্ক নিজেই একটা ফর্ম অফ এনার্জি, আমি আগের দিনই বলেছিলাম। তাহলে তার ইউনিট কি হবে, জুল। আর আর এসআইতে জুল, সিজিএসে আর, ঠিক আছে, ছোট ছোট জিনিস। পাওয়ার কি বলেছিলাম, পাওয়ার হচ্ছে রেট অফ ওয়ার্ক ডান। রেট অফ ওয়ার্ক ডান কি, রেট অফ ওয়ার্ক ডান বলতে ওয়ার্ক পার ইউনিট টাইম, আমরা পার ইউনিট টাইমে কতটা ওয়ার্ক করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এই তিনটে জিনিস আমি আগের দিনও বলেছিলাম, ঠিক আছে। নেক্সট আমরা এই জায়গাটায় আসবো, ফ্রিকশন আমরা আজকে স্টার্ট করব, কিন্তু ফ্রিকশন করার আগে আমি তোমাদেরকে হিট অ্যান্ড টেম্পারেচারের ব্যাপারে কিছু জিনিস বলে দিতে চাই, কারণ এটা আমাদের সিলেবাস ওরিয়েন্টেড সিলেবাস আছে। হিট কি জিনিস, এ ফর্ম অফ এনার্জি হুইচ ইজ ট্রান্সফার্ড ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। একদম ইজি। যখন টেম্পারেচারের ডিফারেন্সের জন্য যে ফর্ম অফ এনার্জি, যে এনার্জিটা ট্রান্সফার হয়, সেটাকেই আমরা বলি হচ্ছে হিট। খুব ভালো করে বুঝবে। তাহলে আমাকে কেউ বলবে যে হিট ন্যাচারালি ঠান্ডা থেকে গরমের দিকে ট্রান্সফার হয় নাকি গরম থেকে ঠান্ডার দিকে? ঠান্ডা থেকে গরমে। হিট ঠান্ডা থেকে গরমের দিকে ট্রান্সফার হয়, একজন বলেছে। আর কারোর কোনো কিছু আইডিয়া? হিট ঠান্ডা থেকে গরমের দিকে ট্রান্সফার হয় নাকি গরম থেকে ঠান্ডার দিকে ন্যাচারালি? গরম থেকে ঠান্ডার দিকে স্যার। ঠান্ডা থেকে গরম। ঠান্ডা থেকে অনেকে গরম। বলছে, আচ্ছা ওকে ঠান্ডা থেকে গরম। ওকে, ঠান্ডা থেকে অনেকে গরম বলছে, স্যার। ঠিক আছে দেখা যাক। এখানে অনেকের ছোট মিসকনসেপশন আছে, এটা কিন্তু জানা দরকার। খুবই ইজি কনসেপ্ট, খুবই ইজি জিনিস। আমরা একটা বরফকে ফ্রিজ থেকে বের করে, ভালো করে বুঝবি, ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিলাম এনভায়রনমেন্টে, ঠিক আছে। বরফটা কি হবে, জলে কনভার্ট হবে। বরফটা কি হবে, জলে কনভার্ট হবে। বরফটা জলে কনভার্ট কেন হয়? বরফটা জলে কনভার্ট এই কারণে হয়, কারণ যে এনভায়রনমেন্টে হিট সবসময় গরম থেকে ঠান্ডার দিকে ট্রান্সফার হয়, কখনো ঠান্ডার থেকে গরমের দিকে নয়, সব সময় গরম থেকে ঠান্ডার দিকে, মনে রাখবে। তো কি হয়, ন্যাচারালি হিট সবসময় গরম থেকে ঠান্ডার দিকে। তুমি একটা গরম চা তুমি যদি বাইরে রাখো, তাহলে সেটা কি হবে, সেটা একটা টাইমে ঠান্ডা হয়ে যাবে। কেন? কারণ গরম জিনিস থেকে ঠান্ডা জিনিসের দিকে, বাইরের এনভায়রনমেন্ট ঠান্ডা, চায়ের কাপটা গরম, তো সেখান থেকে হিট ট্রান্সফার হয়। কোথায় ট্রান্সফার হয়? এনভায়রনমেন্টে, যার জন্য চাটা ঠান্ডা হয়। বরফটা কি হয়, বরফের কেসটা কি হয়, বরফটা আমি ফ্রিজ থেকে যদি বাইরে বের করে রাখি, তাহলে কি হয়, বরফ যেখানে ঠান্ডা সে হিট অ্যাবজর্ব করে। কেন? কারণ তো সে ঠান্ডা, তো সে এনভায়রনমেন্ট থেকে হিট অ্যাবজর্ব করবে, কারণ হিট ন্যাচারালি সব সময় গরম থেকে ঠান্ডার দিকে ট্রান্সফার হয়। স্যার বলছি, আমাদের যদি পরিবেশ যদি গরম থাকে তখন তো একই থাকবে, গরমই থাকবে। দেখো, গরম আর ঠান্ডা জিনিসটা কি, এবার আমি আসছি, আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। গরম আর ঠান্ডা জিনিসটা কি? গরম আর ঠান্ডা জিনিসটা কিছুই না, অ্যাকচুয়ালি টেম্পারেচার। দেখো, পরের নিচের লাইনেই আমি লিখে রেখেছি টেম্পারেচার ডেফিনেশন। টেম্পারেচার কি? এ ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার অফ হটনেস আর কোল্ডনেস, এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার। তো সাপোজ তুমি ধরে নাও আমাদের দুটো টেম্পারেচার আছে, একটা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়রন বল আর একটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়রন বল, ঠিক আছে। ভালো করে বুঝবে এক্সাম্পলটা। দুটোকে আমি একসাথে অ্যাটাচ করে রাখলাম, তাহলে কোনটা থেকে কোনটার দিকে হিট ট্রান্সফার হবে? যারা বলেছো ঠান্ডা থেকে গরম, তারা ভুল বলেছো। যারা বলেছো গরম থেকে ঠান্ডা, কারণ হিট সবসময় গরম থেকে, ন্যাচারালি হিট সবসময় গরম থেকে ঠান্ডা দিকে ট্রান্সফার হয়। এবার বলো আমাকে লাস্ট কে একটা কি কথা বললে, যে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে নাকি? লাস্টে কেউ একজন কিছু একটা কথা বললে যে সেটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে। বলো কে কি হ্যাঁ, বলতে স্যার। চাইছিল? কি ব্যাপারটা কি, তুমি মানে কি বলতে চাইছো? স্যার বলছিলাম যে আমাদের পরিবেশ যদি গরম থাকে তাহলে যেটা গরম থাকবে সেটা তো গরমই থাকবে না, ওইটাই বলছিলাম আর কি। পরিবেশ যদি গরম থাকে তাহলে যেটা গরম থাকবে সেটা গরম থাকবে। পরিবেশ গরম ঠান্ডা জিনিসটা কি? টেম্পারেচার, আর কিছুই না। তো আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি সাপোজ আজকে ধরে নাও 25 ডিগ্রির আশেপাশে থাকে, তাহলে ঠিক আছে। তো যদি আমি এখানে একটা গরম চায়ের গ্লাস বা গরম জলের গ্লাস রাখি,
তাহলে কি হবে, সে হিট রিজেক্ট করবে। কেন হিট রিজেক্ট করবে? কারণ তার টেম্পারেচার বেশি, এটা সে ন্যাচারালি করবে। এখানেই যদি আমি একটা ঠান্ডা বরফকে এনে রাখি, টেবিলে রাখি, তাহলে সেই হিট অ্যাবজর্ব করবে। কেন হিট অ্যাবজর্ব করবে? কারণ তার টেম্পারেচার এনভায়রনমেন্টের টেম্পারেচারের থেকে কম। আর হিট সব সময় বেশি থেকে কমের দিকে যায়। ঠিক আছে, এর একটা আদর্শ এক্সাম্পল এক্ষুনি দিচ্ছি, তোমরা সবাই বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে সূর্য আর পৃথিবী। সূর্য আর পৃথিবী, যারা মনে করছো হিট ঠান্ডা থেকে গরমের দিকে যায়, তাদের ক্ষেত্রে বলছি, আমাদের পৃথিবী থেকে কি কোনো এনার্জি সূর্যের দিকে যায়? কোনো এনার্জি কিন্তু পৃথিবী থেকে সূর্যের দিকে যাবে না, কিন্তু সূর্য থেকে যে হিট এনার্জি, যে সোলার এনার্জি, সেইটা সূর্য থেকে আমাদের দিকে আসে, পৃথিবী থেকে কোনো এনার্জি আনা। কেন? রিজন কি? কারণ হিট সব সময় ন্যাচারালি গরম থেকে ঠান্ডার দিকে আসবে। ওকে, এই কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখবে। কেউ নেক্সট দিন থেকে বলবে না যে হিট ঠান্ডা থেকে গরমের দিকে যায়। সেই জায়গাতেও আসবো, ঠান্ডা থেকে গরমের দিকে যায়, কিন্তু সেটা ন্যাচারালি নয়, সেটা আমাদেরকে কৃত্রিম ভাবে তৈরি করতে হয়। এক্সাম্পল ফ্রিজ, এক্সাম্পল এয়ার কন্ডিশন, এইগুলোকে আমাকে তৈরি করতে হয়। সেই ক্ষেত্রেতে মানে সেই সমস্ত জায়গায় হিট ঠান্ডা থেকে গরমের দিকে যায়, কিন্তু সেটা আর্টিফিশিয়ালি যায়, আমাদেরকে তৈরি করতে হয় জায়গাটা। আমাদেরকে বিভিন্ন ডিভাইস, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে জিনিসটা তৈরি করতে হয়, রাইট? কিন্তু হিট ন্যাচারালি সবসময় গরম থেকে ঠান্ডার দিকে আসে। এক্সাম্পল সূর্য, পৃথিবী, সবাই মনে রাখবে। ওকে, তো টেম্পারেচার কি জিনিস হলো, হিট কি জিনিস হলো। এবার যে এই হিট যে মানে এনার্জি যে ট্রান্সফার, হিটের যে ট্রান্সফার, যেটাকে আমরা বলি হিট ট্রান্সফার, সেটা কি কি উপায়ে হয়। একদম বাঁদিকের ছবিটায় দেখো আমি দিয়ে রেখেছি জেনারেলি তিনটে উপায় হয়। একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। আমি জানি তোমরা সবাই ছোটবেলায় ক্লাস 8, 9, 10 এগুলো পড়েছো, কন্ডাকশন কি জিনিস, কনভেকশন কি জিনিস, রেডিয়েশন কি জিনিস। তাও আমি একবার উপরে বলে যাব, বেশি ডেপথে যাবো না, কারণ তোমরা ফিজিক্স এর ডেপথে পড়বে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো, তারা মেকানিক্যালরা তো আরো বেশি ডেপথে পড়বে ফিউচারে, ইলেকট্রিক্যালরা অল্প ডেপথে পড়বে। ঠিক আছে, কিন্তু ফিজিক্সে তোমরা সবাই এখানে এই তিনটে জিনিস পড়বে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। কন্ডাকশন কি হয়, কন্ডাকশনে হিট কিভাবে কন্ডাক্ট হয়, তোমার বডির মধ্যে যে পার্টিকেল গুলো থাকে, সেই পার্টিকেল গুলোর মাধ্যমে, ঠিক আছে, তোমার হিট ট্রান্সফার হয়। পার্টিকেল গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে না। কন্ডাকশনে কিন্তু পার্টিকেল গুলো মুভ করে। কনভেকশনে কি হয়, সেই পার্টিকেল গুলো নিজেরা মুভ করে 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 হিটটাকে ট্রান্সফার করে। দেখো আমি এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি, এই যে এখানে যে পট, আমাদের যে পাত্রটা আছে, তার যে হ্যান্ডেল, সেটাও আমরা ধরে নিচ্ছি একটা মেটালের হ্যান্ডেল। তো সেখানে সেই পটের যে হ্যান্ডেল, সেটা দিয়ে আমাদের হাতে যে হিটটা ট্রান্সফার হচ্ছে, সেটা কন্ডাকশন। কেন কন্ডাকশন? কারণ এই মেটেরিয়ালের যে পার্টিকেল বা এই মেটালের যে পার্টিকেল, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার না হয়ে তারা আমাদের হাতে হিটটা ট্রান্সফার করছে। সেকেন্ড কেসে, কনভেকশনের কেসে কি, জল দেখবে সবসময় উপরে, গরম জল মানে গরম জিনিসের উপরে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তো একদম নিচে থেকে জল গরম হয়ে জলের পার্টিকেল গুলো উপরে চলে যায়, তারপরে আবার নিচের যে ঠান্ডা জল, সেগুলো আবার গরম হয়ে উপর দিকে চলে যায়। তো এখানে কি হচ্ছে, এখানে জলের যে পার্টিকেল, সেগুলো গরম হয়ে উপর দিকে যাচ্ছে, মানে তারা নিজেরাই হিটটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি কনভেকশন। ঠিক আছে, আর একদম লাস্ট, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো সবগুলোই, লাস্ট যেটা, সেটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন জিনিসটা কি, রেডিয়েশনে কোনো মাধ্যম বা কোনো মিডিয়াম লাগে না। দেখো কন্ডাকশনে আমাদের একটা মিডিয়াম লাগলো, কনভেকশনে আমাদের একটা মিডিয়াম লাগলো, কিন্তু রেডিয়েশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো মিডিয়াম লাগে না। ইভেন অ্যাটমসফিয়ারিক এয়ার যদি নাও থাকে, যদি ভ্যাকিউমও হয়, তাহলেও আমাদের রেডিয়েশন পসিবল। সূর্য থেকে পৃথিবীতে যে আমাদের এনার্জিটা আসে, যে হিট এনার্জি বলো বা যে সোলার এনার্জি বলো, যে লাইট এনার্জি বলো, যাই বলো, যে এনার্জিটা আসে, সেটা পুরোপুরি রেডিয়েশনের মাধ্যমে আসে। কারণ স্পেসে কোনো এয়ার নেই, কোনো মিডিয়াম নেই, তো সে কিভাবে আসছে, সে
রেডিয়েশনের মাধ্যমে আসছে। রেডিয়েশনের ব্যাপারে অনেক কিছু আছে, যেমন আমরা জানি 0 থেকে মানে যে কোনো টেম্পারেচারের বডি থেকে রেডিয়েশন হয়। হিউম্যান বডি বলো, একটা কাঠ বলো, যে কোনো টেম্পারেচারের বডি যে কিনা 273 ডিগ্রি থেকে উপরে রয়েছে, যে কোনো বডি থেকে রেডিয়েশন হয়। ঠিক আছে, প্রত্যেকটা বডি থেকে রেডিয়েশন হচ্ছে। এক্সাম্পল, তুমি সাপোজ একটা গরম যারা ইয়ে করো, গ্যাস বা যে কোনো উনুনের পাশে গিয়ে আমরা যদি হাত রাখি, তাহলে দেখবে আমাদের হাতে হিটটা ট্রান্সফার হয়, আমরা ফিল করতে পারি যে আমাদের গরম লাগছে। ফ্লেমের যে হিট সেটা আমরা ফিল করতে পারি। সেটা কি প্রসেসে? সেটা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, বা গরম যে কোনো বডির পাশে যদি আমরা হাত নিয়ে যাই, যদি আমরা সেটাকে টাচ নাও করি, তাহলেও আমরা ফিল করতে পারি যে আমাদের হটনেসটা ফিল করতে পারি। তাহলে সেই জিনিসটা কি? সেইগুলো হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশনের জন্য কোনো মিডিয়াম লাগে না। ঠিক আছে, তাহলে আমাকে এত কিছু বললাম, তাহলে আমাকে এবার তোমরা বলো আমরা হিটের ইউনিট কি বলবো? হিটের ইউনিট কি বলতো? আমি হিটের ইউনিট বলেছি টেম্পারেচার। আমি টেম্পারেচারের ইউনিট বলিনি, হিটের ইউনিট বলেছি। টেম্পারেচারের ইউনিট তো আমরা জেনে গেছি, তিনটে আমরা জানি। একটা হচ্ছে এসআই তে কেলভিন, আর একটা আছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা আছে ফারেনহাইট। একদম ভালো করে সবাই মনে রেখে দেবে, আমি আগের দিনও বলেছি ক্লাসে। টেম্পারেচারের ইউনিট আমরা জানি এসআই তে ইউনিট কেলভিন, আর একটা ইউনিট আছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা ইউনিট আছে ফারেনহাইট। তোমরা বড় হলে যখন আরো ক্যালোরি স্যার। একদম নিশ্চয়ই নিশ্চয়ই, দুটোই। এসআই ইউনিট কি হিটের? জুল। একদম। দেখো এখানে আমি একটু জিনিস বলে রাখি, হিট, ওয়ার্ক, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, আর যেখানেই এনার্জি থাকবে আমরা জানি এনার্জির ইউনিট হয় হচ্ছে এসআই তে জুল। এসআই তে এনার্জির ইউনিট জুল। তো এই সমস্ত কিছুর ইউনিট যদি এসআই তে জিজ্ঞেস করেন, হিট, ওয়ার্ক বা যে কোনো এনার্জি, যে কোনো ফর্ম অফ এনার্জি, আমরা বলবো জুল সবগুলো। হিটের আরো একটা ইউনিট হয় যেটাকে আমরা ক্যালোরি বলি, এটাও একদম ঠিক। ঠিক আছে, হিটের আরো একটা ইউনিট হয় যেটাকে আমরা ক্যালোরি। ওকে, এই দুটো হিটের ইউনিট মনে রাখতে হবে। টেম্পারেচার কোন ডিভাইসের মাধ্যমে আমরা মেজার করতে পারি? কে বলতে পারবে? একদম ইজি কোশ্চেন, ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন, 8-9-10। টেম্পারেচার স্যার স্কেল। কোন ডিভাইসের মাধ্যমে আমরা টেম্পারেচার মেজার করতে পারি? যেমন আমরা লিনিয়ার ডিস্টেন্স মেজার করতে পারি কোন ডিভাইস, মানে কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে? থার্মোমিটারের। নিশ্চয়ই। আমার যখন টেম্পারেচার মেজার করতে হয়, আমরা তখন কি দিয়ে মেজার করি? থার্মোমিটার দিয়ে মেজার করি। বডির টেম্পারেচার মেজার করি থার্মোমিটার দিয়ে। যে কোনো জিনিসের টেম্পারেচার মেজার করার জন্য আমরা থার্মোমিটার ইউজ করি। এবার সেই থার্মোমিটারটার স্কেল আলাদা হয়, সেই থার্মোমিটারটার ইউনিট আলাদা ইউনিটে থাকে। ঠিক আছে, যেমন অনেকে হয়তো দেখেছো অনেক ডিজিটাল থার্মোমিটারে ফারেনহাইটেও দেখা যায়, কেলভিনেও দেখা যায়, সেন্টিগ্রেডেও দেখা যায়। আমাদের কাছে বাড়িতে নর্মাল যে গ্লাস আর বাল্বের থার্মোমিটার থাকে, তাতে আমরা জেনারেলি ফারেনহাইটেই দেখি। কেন? কারণ হিউম্যান বডির টেম্পারেচার ফারেনহাইটে মেজার করা হয়। ঠিক আছে, তো আমাদের এই ধরনের জিনিসগুলো আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো হয়ে গেল হিট অ্যান্ড টেম্পারেচার একটা মোটামুটি ওভারভিউ। ডিটেলসে আমরা পড়বো, ফিজিক্সেই আমরা পড়বো। এই যে কন্ডাকশন আমি বললাম, কন্ডাকশনের ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো। কনভেকশনের বললাম, কনভেকশনের ব্যাপারে পড়বো। রেডিয়েশনের ব্যাপারে, এগুলো প্রত্যেকটা ব্যাপারে আমরা ডিটেলসে ফিজিক্সে পড়বো। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা হবে তারা তো ফিউচারে এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আরো ডিটেলসে পড়বে। ইলেকট্রিক্যালরাও কিছু কিছু পড়বে। ঠিক আছে, কিন্তু এবারে যে ফিজিক্স আছে সেখানে আমরা ডিটেলসে পড়বো হিট অ্যান্ড টেম্পারেচার নিয়ে আরো ডিটেলসে। আচ্ছা, এবার এই যে হিট জিনিসটা যেটা আমরা বললাম, এটাকে আমরা জেনারেলি কিউ দিয়ে ডিনোট করি। ঠিক আছে,
কিউ, এই যে হিট ট্রান্সফার, কতটা হিট ট্রান্সফার হচ্ছে একটা বডি থেকে অন্য বডিতে। সাপোজ আমি দুটো মেটেরিয়াল রাখলাম, দুটো লোহার বল রাখলাম, দুটো আয়রন বল রাখলাম, একটা হচ্ছে তোমার 50°C আর একটা 20°C, তাহলে এই 50°C বডি থেকে 20°C বডিতে কতটা হিট ট্রান্সফার হবে, এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, সেইটা জানার জন্য যেটা আমাদেরকে আগে জানতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি, আমি জানি তোমরা আগেও পড়েছো, কারণ এগুলো সবগুলোই আমরা এই 9-10 একবার করে পড়েছি, তাও আমি ভালো করে বোঝাবো, যাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হবে তারা আমাকে জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই রিপিট করবো। ঠিক আছে, তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি, আমি প্রথমে ডেফিনেশনটা একবার পড়ে নিচ্ছি। এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, it is defined as the amount of heat required to rise the temperature of a unit mass of substance by unit temperature। মানে কি, বাংলায় গুছিয়ে বলছি, একক ভরের যে কোনো বস্তুর উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করার জন্য যতটা হিট দরকার হয়। কন্ডিশন কি কি, একক ভর। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার 1 কেজি ওজনের একটা আয়রন আছে, একটা লোহার ব্লক আছে 1 কেজি ওজনের, আমি এসআই তে ধরেছি, তার মানে কি সেটা একক ভরের হয়ে গেল। 1 কেজি ওজনের কোন একটা আয়রন ব্লক আছে, তার টেম্পারেচার আমাকে কতটা বৃদ্ধি করতে হবে, কতটা বাড়াতে হবে, একক ডিগ্রি মানে ইউনিট ডিগ্রি, তো 1°C বাড়াতে হবে। সেই জন্য আমাকে যে হিটটা তাকে দিতে হবে, সেই হিটটাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলবে। It is defined as the amount of heat required to rise the temperature of a unit mass of substance by unit temperature। ঠিক আছে, তাহলে এর ইউনিট কি হবে, এর ইউনিট কি হবে, ফার্স্ট, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমার কি চাই, কি লাগবে, মানে অ্যাকচুয়ালি যে স্পেসিফিক হিট সেটা কি জিনিস, সেটা একটা হিট। ঠিক আছে, কতটা হিট লাগে, তো সেটা কি, কতটা কি লাগে, কতটা হিট লাগে, তো ফার্স্টে অবভিয়াসলি জুল থাকবে। এখানে আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, এই যে ইউনিট আছে না, এটা জুল পার কেজি, কেজি বা কেলভিন পার কেজি দেয়া আছে। ঠিক আছে, এটা জুল পার কেলভিন পার কেজি হবে না, এটা জুল পার কেজি কেলভিন হবে। ঠিক আছে, আমি ভিডিও অন করে দেখাচ্ছি তোমাদেরকে, এবার 1 মিনিট। আচ্ছা, তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ, স্ক্রিন No, কপি sir. দেখতে পাচ্ছ, না স্যার। Yes, sir. এখনো Yes. দেখতে পাচ্ছ? না স্যার Okay, দেখা yes. যাচ্ছে না। হ্যাঁ স্যার এবার আচ্ছা, ওয়েট দেখতে করো, পাচ্ছি। দেখতে না পাচ্ছ? স্যার এবার এসেছে। wait করো। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো আমরা কি বললাম, এবার ফোকাস করো, আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে কিউ, কিউ হচ্ছে হিট ট্রান্সফার, রাইট? এবার এই কিউটা অ্যাকচুয়ালি মানে আমাদের কি জিনিস, মানে সরি কিউ না, আমি বললাম হচ্ছে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট, স্পেসিফিক হিটটা অ্যাকচুয়ালি কি জিনিস, স্পেসিফিক হিট আমি বললাম একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করার জন্য, যতটা হিট লাগে, তো আমাদের কি লাগে, আমাদের হিট লাগে, হিটের ইউনিট কি, মানে উপরে থাকবে হিট, তাহলে হিটের ইউনিট কি, জুল। এবার কার, একক ভরের, মানে নিচে থাকবে পার ইউনিট কেজি, আর কত ডিগ্রি, একক ডিগ্রি। আমি কেন জুল পার কেজি কেলভিন কেন লিখলাম, কারণ জুল হচ্ছে এসআই ইউনিট, কেজি হচ্ছে এসআই ইউনিট, কেলভিন হচ্ছে এসআই ইউনিট। হ্যাঁ, স্পষ্ট করে দেখা যাচ্ছে না, আবছা হচ্ছে। স্যার ঝাপসা হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। এবার হচ্ছে, এবার ঠিক আছে, না স্যার এখন ঝাপসা হয়েছে, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা পার্টিকুলারলি এই প্ল্যাটফর্মে হয়। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাদেরকে বলছি, বলে যতটা তোমরা দেখতে পাচ্ছ দেখো, না হলে একই জিনিস লেখা থাকবে, না হলে আমি ফটো তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো একই জিনিস আমি লিখেছি, কি লিখেছি, স্পেসিফিক হিট, উপরে লিখেছি জুল, নিচে লিখেছি কেজি কেলভিন। ঠিক আছে, নিউমারেটরে জুল লিখেছি, ডিনোমিনেটরে কেজি কেলভিন লিখেছি। কেন, কারণ আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কতটা হিট, তো অবভিয়াসলি জুলটা উপরে থাকবে।
ইউনিট মাস তাই নিচে কেজি থাকবে, ইউনিট ডিগ্রি তাই নিচে কেলভিন থাকবে। কারণ আমাদের পারপাসটা কি, কত হিট লাগবে, কতটা হিট লাগবে। ঠিক আছে, যেহেতু বোঝা যাচ্ছে না আমি ভিডিও অফ করছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার করা আছে যেখানে আমরা Yes, ছিলাম। sir. আচ্ছা, স্যার। তাহলে ইউনিটটা কি হবে এখানে, জুল পার কেলভিন পার কেজি নয়, ইউনিট হবে জুল পার কেজি কেলভিন, কারণ ডেফিনেশন থেকে আমরা দেখি। এবার এই যে স্পেসিফিক হিট যেটা আমরা জানলাম, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, সেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ফিউচারে আমরা জানবো এই যে সি, যেটাকে আমরা স্পেসিফিক হিট বলছি, এটা জেনারেলি দুটো টাইপের আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে একটা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ফিউচারে আমরা জানবো। ঠিক আছে, এখন তোমরা শুধু সে C এস দিয়ে জানো। দ্বারা তো ডিনোট করা যেতে পারে। হ্যাঁ, এস দ্বারা 100 বার, অনেক বইয়েতে তোমরা অনেক ভাবে ডিনোট করার অপশন পাবে। যেমন অ্যাসিলারেশনকে আমরা অনেক জায়গায় এ দিয়ে ডিনোট করি, আবার অনেক জায়গায় এফ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, আমি বেশিরভাগ বইয়েতে যেটা পেয়েছি বা আমি নিজেও যেটা ফলো করি, আমি সেটাই তোমাদেরকে এখানে বলছি। ওকে, করা যেতেই পারে, করা যেতেই পারে। একটা জিনিসকে একটার বেশি, কিছু কিছু জিনিস আছে এরকম আমরা একটার বেশি জিনিস দিয়ে ডিনোট করি। যাই হোক, তো এই যে হিট ট্রান্সফার কিউ, কিউ ইকুয়াল টু কি, এম সি ডেল্টা টি, এই জিনিসের মানেটা আমরা বুঝবো। এখানের মধ্যে কিউটা কি, হিট ট্রান্সফার, মানে কতটা হিট আমাদের ট্রান্সফার হচ্ছে। এমটা কি, মাস অফ দ্য বডি। ঠিক আছে, মাস অফ দ্য বডি। আর সিটা কি, স্পেসিফিক হিট, সিটা কি, স্পেসিফিক হিট। ডেল্টা টিটা কি, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। ওকে, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এবার আমরা এই ফর্মুলাটা দিয়ে কি বের করতে পারি, এই ফর্মুলাটা দিয়ে আমরা তার কতটা হিট লাগবে, ঠিক আছে, সেইটা আমরা বার করতে পারবো। সাপোজ তুমি একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, ধরে নাও সাপোজ আমরা একটা 1 কেজি, আমরা একটা 5 কেজি ওজনের একটা আয়রন ব্লক নিলাম, 5 কেজি ওজনের আয়রন ব্লক। ঠিক আছে, সেই আয়রন ব্লকটা এখন টেম্পারেচার আছে, ভালো করে বুঝবে, আমি কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। সেই আয়রন ব্লকটার এখন টেম্পারেচার কত আছে, যদি আমরা বাইরে এনভায়রনমেন্টে রাখি, তাহলে এনভায়রনমেন্টের যে টেম্পারেচার, আয়রন ব্লকটারও সেই একই টেম্পারেচারে থাকবে। ধরে নিচ্ছি আজকের এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটা 25°C কাছাকাছি। তো এই মোমেন্টে ওই আয়রন ব্লকটার টেম্পারেচার 25°C, তার ওয়েট কত, সরি ওয়েট বলছি, তার মাস কত, 5 কেজি, তার এই মোমেন্টের টেম্পারেচার কত, 25°C। ঠিক আছে, এবার এই আয়রন ব্লকটাকে যদি এই আয়রন ব্লকটার টেম্পারেচার যদি আমি 100° পর্যন্ত নিয়ে যেতে চাই, সাপোজ আমার লোহাটাকে গরম করে তার ফোর্জিং করতে হবে, গরম করার পরে তাকে অন্য শেপ দিতে হবে, তাকে কোনো একটা সার্কুলার ডিস্কে কনভার্ট করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, লোহাটাকে অবভিয়াসলি গরম করতে হবে। গরম করার জন্য তাকে আমি ধরে নিচ্ছি আমি 100°C নিয়ে যাবো, যদিও তার থেকে বেশিতে নিয়ে যাওয়া হয়, ধরে নিচ্ছি আমি 100°C নিয়ে যাবো। তো 100°C নিয়ে যাওয়ার জন্য তাকে আমাকে হিট দিতে হবে। এবার এই হিটটা কতটা লাগবে সেইটা বের করার জন্য আমাদের হচ্ছে এই ফর্মুলাটা কি, কিউ ইকুয়াল টু এম সিপি অর সিবি ডেল্টা টি, মানে আমরা এখন সিই পড়বো এম সি ডেল্টা টি, যেখানে সিটা কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, কার, আয়রনের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে এই তিনটে, মানে এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো যে তার কতটা হিট দিতে হবে তাকে এই 25 থেকে 100°C পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার বাড়িতে জল আছে, সাপোজ তুমি কেউ একজন তুমি জল গরম করতে যাবে। এখন জল আমাদের এনভায়রনমেন্টের বাইরে জল রাখা আছে, সেটা কি আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচারে আছে নিশ্চয়ই, কত, 25°C আছে ধরে নাও। জলটাকে আমি ফোটাবো, তো আমাকে জলটাকে মোটামুটি কততে, 100° টেম্পারেচারে নিয়ে যেতে হবে, রাইট? তো 100° টেম্পারেচারে নিয়ে যাওয়ার জন্য ওই 1 কেজি বলছি আমি, 1 লিটার নয়,
1 কেজি জলকে কতটা হিট দিতে হবে সেটা আমরা কিভাবে বার করব? সেম ফর্মুলা দিয়ে। এম হচ্ছে 1 কেজি লিখে দেবো কারণ জলের মাস 1 কেজি। সি, জলের সি কত, সিপি বা সিবি আমরা পরে দেখবো, 4.18 দেখে নেবো পরে। ডেল্টা টি কত হবে? ডেল্টা টি হচ্ছে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার কত, মানে আমাকে যে টেম্পারেচারটা অ্যাচিভ করতে হবে, কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখনকার জলের টেম্পারেচার কত? 25। তার মানে 100 মাইনাস 25, 75। তাহলে এম সি ডেল্টা টি, এইটা দিয়ে আমরা মেজার করতে পারবো কতটা হিট লাগবে। বোঝা গেল? যদি কারো কোনো ডাউট থেকে আমাকে বলবে এখান পর্যন্ত। আবার আমি বলে দিচ্ছি, এখানে যে ইউনিটটা লেখা আছে ওটা কিন্তু ভুল লেখা আছে, জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, ওকে। হিটের ব্যাপারে এটা মোটামুটি একটা ওভারভিউ ঠিকই আছে। এবার আমরা যেটা দেখবো, আমরা এনার্জিও দেখে নিয়েছি, এবার আমরা ফ্রিকশনে চলে যাব। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে ওকে, এবার আমরা ফ্রিকশনে চলে যাব। এবারে ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশন কি? ফ্রিকশন হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স জেনারেটেড বিটুইন টু কন্ট্যাক্টিং সারফেস। যখনই কোনো দুটো সারফেস কন্ট্যাক্টে আসে তখন সেই সারফেসের ট্যানজেন্ট বরাবর যে আমাদের ফোর্সটা জেনারেট হয় সেটাকে আমরা বলি ফ্রিকশন। আমি এখানে একটা ফটো দিয়ে রেখেছি যেখানে একটা লোক একটা বড় কোনো একটা ব্লককে পুশ করছে টুয়ার্ডস রাইট সাইড। ঠিক আছে, যদি পুশ করে তাহলে এখানে ব্লকের নিচের যে সারফেস যেটা কিনা ফ্লোরের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে, ঠিক আছে, ফ্রিকশনটা সেই জায়গায় জেনারেট হবে। কেন? কারণ দুটো সারফেস, ফ্লোরের সারফেস আর ব্লকের যে সারফেস, তারা ওই জায়গায় কন্ট্যাক্টে রয়েছে। তো এই যে কন্ট্যাক্টের মাঝখানে যে ফোর্সটা জেনারেট হয় সেটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স। এবার ফ্রিকশনের কিছু ল আছে, সেইগুলোকে আমরা দেখবো আস্তে আস্তে। ফ্রিকশন ছাড়া কোনো কিছু ওয়ার্ল্ডে সম্ভব হতো না। আমরা বসে আছি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা হাঁটছি, আমরা চলছি, সবকিছুই ফ্রিকশনের জন্য। ঠিক আছে, ফ্রিকশনের গুরুত্ব এতটাই বেশি। সমস্ত জিনিস তাদের নিজেদের জায়গায় রয়েছে, এর রিজন কি? এর রিজন হচ্ছে ফ্রিকশন। যদি ফ্রিকশন নাই থাকতো তাহলে সবকিছু স্লিপ করে যেত, এখান থেকে ওখানে মুভ করতে থাকতো। ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশনের ইম্পর্টেন্স এতটাই বেশি। তাহলে ফ্রিকশন কি জিনিস বোঝা গেল। এবার হচ্ছে আমাদের কিছু লজ অফ ফ্রিকশন আছে, তার মধ্যে আমি এখানে সবকটাই মোটামুটি মেনশন করেছি। ফার্স্ট লটা কি বলছে? দ্য ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট is proportional and perpendicular to the normal force. Friction force of the moving object. আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, এখানটায় এই যে ব্লকটাকে দেখো, চেষ্টা করা হচ্ছে টুয়ার্ডস রাইট সাইডে পুশ করার জন্য। তার মানে ব্লকটা চেষ্টা করবে টুয়ার্ডস রাইট সাইডে যাওয়ার জন্য। আইদার ব্লকটা টুয়ার্ডস রাইট সাইড যাবে বা ব্লকটা চেষ্টা করবে রাইট সাইডে মুভ করার জন্য। তাহলে ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন সব সময় তার অপোজিটে হয়। কার অপোজিটে? ব্লকটা যেদিকে মুভ করবে বা টেন্ডস টু মুভ বা মুভ করার চেষ্টা করবে তার অপোজিট ডাইরেকশনে সবসময় ফ্রিকশন কাজ করবে। খুব ক্লিয়ারলি এটা মাথায় রাখতে হবে। যেমন আমি হাঁটছি, আমি যদি সামনের দিকে হাঁটি তাহলে ফ্রিকশন সবসময় পেছন দিকে কাজ করবে। ফ্রিকশন যে ফোর্স সেটা সবসময় পেছন দিকে কাজ করবে। যেদিকে আমরা মুভ করব ফ্রিকশন সবসময় তার অপোজিট ডাইরেকশন, মানে বডি বা ব্লক যেদিকে মুভ করবে তার অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন অ্যাক্ট করে। তো ফার্স্ট ফ্রিকশনের যে ল কি বলছে? দ্য ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট ইজ প্রপোর্শনাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল ফোর্স। ভালো করে দেখো, ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট, এখানে একটা কাঠের যে কোনো একটা ব্লক রেখেছি, ব্লককে পি ফোর্স দিয়ে টুয়ার্ডস রাইট সাইডে আমরা পুশ করার চেষ্টা করছি। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি টুয়ার্ডস লেফট।
ব্লকটা যেদিকে মুভ করবে বা মুভ করার চেষ্টা করবে তার অপোজিট ডাইরেকশনে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে পি ফোর্স দিয়ে যদি ব্লকটাকে রাইট সাইডে আমরা মুভ করানোর চেষ্টা করি তাহলে ফ্রিকশনটা যেটা জেনারেট হবে সেটা টুয়ার্ডস হিয়ার। আমাদের ল কি বলছে? ফার্স্ট ল অফ ফ্রিকশন, দ্য ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট ইজ প্রপোর্শনাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল ফোর্স। মানে যে ফ্রিকশন ফোর্স যেটাকে আমি এফ দিয়ে ডিনোট করেছি সেটা পারপেন্ডিকুলার বা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল ফোর্স। নর্মাল যে ফোর্স তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যান্ড পারপেন্ডিকুলার। এবার নর্মাল ফোর্সটা আমরা তো দুটো জিনিস দেখলাম, পি দিয়ে আমরা পুশ করছি, এফ হচ্ছে ফ্রিকশন ফোর্স। নর্মাল ফোর্স হচ্ছে যে সারফেস আছে, ঠিক আছে, সেই সারফেসের সাথে নর্মালি যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে। এই ফিগার অনুযায়ী ব্লক যেটা, ব্লকের একটা নিজস্ব ওয়েট আছে। আমরা জানি ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। দেখো আমি সেজন্য ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি লিখেছি। তো এই যে ফোর্স এটা কি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, রাইট? কিন্তু এইটা কি, এটা হচ্ছে ওয়েট, বডি ওয়েট। তো এই কন্ডিশনে যে নর্মাল রিয়াকশন ফোর্স, ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স যে সে কোন দিকে অ্যাক্ট করবে, সে এই ওয়েটের জাস্ট অপোজিট ডাইরেকশন। মানে আমাদের যে সারফেস আছে, এই সারফেসটা আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল। তো এই হরাইজন্টাল সারফেসের নর্মাল কি হবে? 90 ডিগ্রি ওপরের দিকে। তো 90 ডিগ্রি ওপরের দিকে যে ব্ল্যাক কালারের ডট দিয়ে যে অ্যারো দেয়া আছে ওইটা হচ্ছে ওই ডাইরেকশনে হবে হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন ফোর্স, সেই জন্য ওটাকে উপরে দেখানো হবে। তো এই ফ্রিকশন ফোর্সটা মানে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে? এন, নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকশনের ফার্স্ট ল। কারোর বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে বলবে, কারোর বুঝতে কোনো প্রবলেম হলে বলবে। নেক্সট, এরকম 5টা ল আছে, একবার পড়ে নেবে, আমি একবার বলে দিচ্ছি ডিটেলস, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। The friction experienced by the object is dependent on the nature of the surface it is in contact with. মানে কি বলছে? মানে এই অবজেক্টটার, আমি বলে দিচ্ছি, এই অবজেক্টটার যে ফ্রিকশন সেটা কার উপর ডিপেন্ড করবে? যে ফ্রিকশন ফোর্স এফ যেটা, সেটা কার উপর ডিপেন্ড করবে? সে ডিপেন্ড করবে হচ্ছে যে এই আমাদের দুটো এই যে নেচার অফ সারফেস তার উপর ডিপেন্ড করবে। যেমন এক্সাম্পল স্যার, তোমরা ক্যারাম খেলেছো সবাই মোটামুটি, তো যদি আমাদের ক্যারামের বোর্ডটা যদি উডেন হয়, কাঠের হয়, ওকে, তাহলে স্ট্রাইকার বা ক্যারামের গুটিগুলো যতটা স্মুথলি যাবে, তার থেকে বেশি স্মুথলি কখন যাবে? যদি আমাদের ক্যারাম বোর্ডটা আমরা গ্লাসের তৈরি করি, কাঁচের তৈরি করি, তাহলে আরো বেশি স্মুথলি যাবে। তো এই জিনিসটাই আমাদের সেকেন্ড লতে, মানে 2 নম্বর ল যেটা, সেখানে বলেছে কি ফ্রিকশন যে ফোর্স সেটা ডিপেন্ড করে সারফেসের নেচারের উপর, সারফেসের নেচারের উপর, ঠিক আছে, কেমন সারফেস তার উপর। থার্ড কি বলছে? ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। খুব ভালো করে মনে রাখতে হবে, তার কারণ এখান থেকে প্রচুর কম্পারেটিভ এক্সাম আর প্রচুর জায়গায় শর্ট কোশ্চেনে কোশ্চেন। এই 3 নম্বর লটা থেকে কি বলছে? ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। সাপোজ মনে করো আমি একটা, এই ছবি অনুযায়ী আমি একটা ছোট কাঠের ব্লক রেখেছি, এর আগের ছবি অনুযায়ী আমি একটা বড় কাঠের ব্লক রেখেছি। বড় কাঠের ব্লকের কন্ট্যাক্ট এরিয়াটা বেশি, ছোট কাঠের ব্লকটার কন্ট্যাক্ট এরিয়াটা কম। দুজনের ওয়েট একই, দুজনের ওয়েট একই। ভালো করে বুঝবে আমার এক্সাম্পলটা, ছোট এই কাঠের ব্লকটা, বড় এই কাঠের ব্লকটা, দুটোর ওয়েট ধরে নাও 1 কেজি। তাহলে আমাকে কে বলতে পারবে যে কার ফ্রিকশন ফোর্স বেশি হবে? দুজনেই সেম মেটেরিয়ালের তৈরি, দুজনেই সেম সারফেসের উপর রাখা, ওকে, তো কার ফ্রিকশন ফোর্স বেশি হবে? স্যার বড় ব্লকটা, ছোটটা এক্স্যাক্টলি, এই জন্যই আমি বলছিলাম এই 3 নম্বর ল এর ইম্পর্টেন্স এত বেশি।
ভালো করে দেখো এবার 3 নম্বর লটা কি বলছে, ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। মানে এরিয়া অফ কন্ট্যাক্টের উপর ফ্রিকশন ডিপেন্ডই করে না, বড় এরিয়া কন্ট্যাক্টে আছে নাকি ছোট এরিয়া কন্ট্যাক্টে আছে তার উপর ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে না। যদি আমাদের এই কাঠের ব্লকটা আর বড় কাঠের ব্লকটার ওয়েট সেম হয়, ভালো করে বুঝবে, ওয়েট যদি সেম হয়, ওকে, আর যদি দুটো কাঠের ব্লক একই মেটেরিয়ালের তৈরি হয় আর একই ফ্লোরের উপর রাখা হয়, তাহলে দুটোর উপর সেম ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে, কারোর উপর কম নয়, কারোর উপর বেশি নয়। কারণ এটা খুবই পরিষ্কার ভাবে বলা আছে ফ্রিকশনের ল এটা, যে এরিয়ার উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এরিয়ার উপর ডিপেন্ড করে না। কিসের উপর তাহলে ডিপেন্ড করতে পারে, কিসের উপর ডিপেন্ড করবে, মাত্র দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। এক, এই যে নর্মাল রিয়াকশন ফোর্স এন, ভালো করে বুঝবে, নর্মাল রিয়াকশন ফোর্স এন, আর একটা সারফেসের কোয়ালিটির ওপর, 2 নম্বরে যেটা বলা আছে নেচার অফ দ্য সারফেসের ওপর। সেই নেচার অফ দ্য সারফেস অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে মেজার করব, আসবো আসবো আজকের ক্লাসে বা পরের ক্লাসে, সেটাকে আমরা বলি মিউ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেটা দিয়ে আমরা মেজার করব, ঠিক আছে, আসবো। তো এই আমি তোমাদেরকে ঠিক যেমন কোশ্চেন করলাম এরকম কোশ্চেন তোমরা অনেক কুইজে, অনেক কম্পিটিটিভ এক্সামে বা সেমিস্টারও পেয়ে যাবে, ঠিক যেমন কোশ্চেন দিলাম। এগুলো কনফিউজ করার কোশ্চেন। একটা বড় কাঠের ব্লক, একটা ছোট কাঠের ব্লক, কার উপর ফ্রিকশন ফোর্স বেশি কাজ করবে, দুটোর ওয়েট একই, দুটো সেম ফ্লোরে, ঠিক আছে, খেয়াল রাখবে। 4 নম্বর ল আমাদের কি বলছে, কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। এবার এইগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আমাদের দুটো টাইপের ফ্রিকশন হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এখানে বলেছে কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। কাইনেটিক ফ্রিকশন কি আর স্ট্যাটিক ফ্রিকশন কি, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝবা। সাপোজ প্রথম এক্সাম্পলটাই ধরো, একটা বড় কাঠের ব্লক আছে, এই মানুষটা কাঠের ব্লকটাকে পুশ করছে, ব্লকটা এখন কোনো মোশনে নেই, ব্লকটা যতক্ষণ না কোনো মোশনে আসছে ততক্ষণ পর্যন্ত যে ফ্রিকশন এর উপর অ্যাক্ট করবে বা যে ফ্রিকশন নিয়ে আমরা কাজ করব সেইটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। মানে ব্লকটা স্ট্যাটিক, ব্লকটা মুভ করছে না। যখনই ব্লকটা মুভ করা স্টার্ট করবে তখনই আমরা যে ফ্রিকশন নিয়ে কাজ করব বা যেটা বলবো সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কেন, কারণ ব্লকটা মুভ করছে। ওকে, ভালো করে বুঝবে ক্লিয়ারলি। যেমন তুমি এখন একটা জিনিস দেখবে, তোমরা যখন কোনো হেভি ওয়েট কে ফ্লোরের উপর রাখো আর তাকে ঠেলো, প্রথমে কিন্তু একটু বেশি ফোর্স দিতে হয়, তারপরে যখন সে মোশনে চলে আসে তাকে ঠেলতে আর আমাদের অতটা কষ্ট হয় না, একটু পুশ দিলেই, একটুখানি ঠেললেই, একটুখানি ফোর্স দিলেই মনে হয় যেন সে বেশি এগিয়ে যাচ্ছে। কেন এটা হয়, এটা হয় তার অ্যান্সার দেয়া আছে হচ্ছে 5 নম্বর লতে, কি, coefficient of static friction is greater than the coefficient of kinetic friction। মানে কি, মানে যখন ব্লকটা স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে তখন এর মধ্যে যে ফ্রিকশনের কোএফিসিয়েন্ট সেটা বেশি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে কি, মিউটা বেশি। এবার মিউ যদি বেশি হয় তাহলে আমাদের ফ্রিকশন ফোর্সটাও বেশি, ঠিক আছে। আমি এইগুলো যদি আমি খাতায় লিখতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমি জানি না কেন ক্যামেরা হেজিয়ে আসে। আমার ক্যামেরার কোনো ফল্ট নেই, আমি চেক করেছি, ওটা বোধহয় সামহাউ কোনো টেকনিক্যাল রিজনের জন্য হচ্ছে। তো আমি বলছি ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। বলছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, 5 নম্বর লতে যেটা বলছে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। মানে কি, মানে তুমি এই ব্লকটাকে ঠেলার চেষ্টা করছো, তুমি দেখতে পাচ্ছ যখন ব্লকটা মোশনে আসছে না, যখন তুমি স্ট্যাটিক কন্ডিশনে ব্লকটা ঠেলছো তখন তোমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। যখন ব্লকটা মোশনে চলে আসছে তখন তোমরা দেখতে পাবে ব্লকটাকে কম ফোর্স অ্যাপ্লাই করলেও চলছে, রাইট। তো এইটা কেন, এইটার অ্যান্সার হচ্ছে, এইটার রিজন হচ্ছে 5 নম্বর যে লটা আমরা করলাম, কি বলছে, স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট কাইনেটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্টের থেকে সবসময় বেশি। তো যদি স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্টের ভ্যালু বেশি হয় তাহলে ফ্রিকশন ফোর্সেরও ভ্যালু বেশি। মানে
যখন স্ট্যাটিক কন্ডিশনে আছে তখন এই ব্লকটার যে ফ্রিকশন ফোর্স সেটা বেশি, আর এই বেশি ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করলে তবেই ব্লকটা ডান দিকে সরবে, সেই জন্য তোমাকে বেশি ফোর্স দিতে হয়। কাইনেটিক কন্ডিশনে কি ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ভ্যালুটা কম স্ট্যাটিক কন্ডিশনের থেকে, সেই জন্য ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ভ্যালুটা কম, সেই জন্য ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কম। যেহেতু ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কম, সেই জন্য সেই কম ভ্যালুটাকে অতিক্রম করার জন্য তোমাকে কম ফোর্স দিলেই হয়। সেই জন্য যখন স্ট্যাটিক কন্ডিশনে থাকে তখন যে কোনো জিনিস, গাড়ি বলো, বাইক বলো, কাঠের ব্লক বলো, সবকিছুই আমাদেরকে বেশি ফোর্স দিতে হয়। বেশি ফোর্স দিলে তবে সে যে তার স্ট্যাটিক কন্ডিশনটাকে গিয়ে যখন সে কাইনেটিক কন্ডিশনে চলে যায়, মানে কাইনেটিক ফ্রিকশন কন্ডিশনে চলে যায়, তখন তাকে কম ফোর্স দিলেও হয়। সেই জন্যই আমরা গাড়ি বাইক সবকিছু প্রথমে ফার্স্ট গিয়ারে শুরু করি, তারপরে আস্তে আস্তে গিয়ার বাড়াই। নাহলে তো আমরা শুরুই করতে পারতাম একদম শুরুতে ফিফথ গিয়ার দিয়ে দিলাম, গাড়ি যেত, গাড়ি বন্ধ হয়ে যেত। ফিফথ গিয়ারে গাড়ি যখন আমরা এগোতে চাই, যে কোনো গাড়ি বাইক গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় কেন? যে ইনিশিয়াল থ্রাস্টটা লাগে, যে ইনিশিয়াল ফোর্স, যে ইনিশিয়াল পুলটা লাগে, সেইটা ফিফথ গিয়ারে দিতে পারে না, সেইটা ফার্স্ট গিয়ারে দেওয়া সম্ভব। কারণ ফার্স্ট গিয়ারে টর্ক বেশি থাকে, ফার্স্ট গিয়ারে ফোর্স বেশি থাকে। ওই যে আমাদের শুরুর যে স্ট্যাটিক ফ্রিকশন, ওই জায়গাটাকে অতিক্রম করার জন্য আমাদের বেশি পরিমাণে ইনিশিয়াল থ্রাস্ট লাগে। সেই জন্য আমরা গাড়ি বাইক সবকিছু ফার্স্ট গিয়ারে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকি। ওকে, নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই টেকনিক্যাল ফল্টটাকে সরানোর। যদি এটা সরে যায় তাহলে আমার মনে হয় আরো ভালো হবে, কারণ আরো অনেক কিছু আমরা ভালো করে বোঝাতে পারবো। স্যার ঠিক আছে, বলো। স্যার আগের ক্লাসে যে স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আগের ক্লাসে যে খাতায় লিখেছিলেন ওটা দেখা যাচ্ছিল না, ওটা গ্রুপে দিয়ে দিবেন ওকে বলেছিলেন। ওকে ওকে, এটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি একটা স্যার বলছি এই ক্লাসের পিপিটিটা একটু গ্রুপে দিয়ে দেবেন। নিশ্চয়ই 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 দিয়ে দেবো। আমি একটা কাজ করছি, আমি একটা গুগল ক্লাসরুমের লিঙ্ক বানাচ্ছি, লিঙ্ক বানিয়ে আমি সেটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তাহলে আমরা রোজ ক্লাসে যেটা পড়তে থাকবো সেই লিঙ্ক, মানে তোমরা ওই ক্লাসরুমের লিঙ্কে গেলে ওই সমস্ত ডিটেলস, সমস্ত নোটস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি গুগল ক্লাসরুমে স্যার হ্যালো, গুলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলছি স্যার আমি আগের ক্লাসগুলো করিনি, আমাকে গ্রুপে লেটে অ্যাড করা হয়েছে। আগের ক্লাসের এগুলো পেতে পারবো আমি? নিশ্চয়ই, রেসপেক্টিভ স্যারেদের কাছ থেকে তোমরা আগের ক্লাসের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমি আমার আগের ক্লাসের যে ডিটেলস সেগুলো আমি আপলোড করে দিয়ে লিঙ্ক আমি আজকেই প্রোভাইড করব, তোমাদের গ্রুপের লিঙ্ক আজকেই পেয়ে যাবে। আগের ঠিক আছে। ক্লাসের পিডিএফ গুলো ওগুলো স্যার একদম পাওয়া একদম যাবে? একদম, নিশ্চয়ই পাওয়া যাবে, ওগুলো নিশ্চয়ই পাওয়া স্যারকে যাবে। কোনো স্যারকে জানাতে হবে ওগুলো? তুমি মানে রেসপেক্টিভ ক্লাস, যে মানে যে স্যার যে ক্লাস নিচ্ছেন সেই স্যারকে জানাবে, সেই স্যারের কাছ থেকে তুমি পেয়ে যাবে। আপনার ক্লাসেও স্যার, আপনার ক্লাসেও আজকে প্রথমবার জয়েন নিশ্চয়ই, করলাম। হ্যাঁ, আমার ক্লাসেও যে নোটস আগের দিনের, আমি একটাই ক্লাস নিয়েছি, সেটাও আমি আগের দিনের জন্য সেটা আমি আজকেই আপলোড করব, করে আমি তোমাদেরকে গ্রুপে লিংক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই দেখো, এই যে জিনিসগুলো আমরা পড়ছি না, এই জিনিসগুলো আমরা আগেও পড়েছি, আমি জানি এই জিনিসগুলো আমরা 9-10-এও পড়েছি, কিন্তু এখন আমাদের জিনিসগুলো ডেপথে যেতে হবে। আমরা 9-10-এ কি পড়েছি? সায়েন্স। এখন আমরা কি পড়েছি, কি পড়ছি, কিসে এসেছি? ইঞ্জিনিয়ারিং। সায়েন্স কি? সায়েন্স হচ্ছে নলেজ। ইঞ্জিনিয়ারিং কি? ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই নলেজের অ্যাপ্লিকেশন আমরা কি করে করবো। যদিও দুটোই নলেজ, সায়েন্সের অ্যাপ্লিকেশন আমরা কি করে করবো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তোমাদেরকে এখন ফিজিক্স কেন পড়ানো হচ্ছে? কারণ এই যে ফিজিক্স, এর অ্যাপ্লিকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং পড়তে হলে ফিজিক্স জানতে হবে, সেই জন্য আমরা ফিজিক্স পড়াচ্ছি। ঠিক আছে, তো এটা তার অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং হচ্ছে সায়েন্সের অ্যাপ্লিকেশন, একদম ক্লিয়ার। তো সেই জন্য আমরা এগুলো পড়ছি, আর এগুলো তো আমাদের মেকানিক্যালে তো থাকবেই, যারা মেকানিক্যাল নিয়েছে তাদের তো এগুলো পড়তেই হবে। আমি প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যালের সাথে রিলেট করার মতো এক্সাম্পল দিতে পারি। যেমন এক্ষুনি বললাম, তোমরা দেখবে বাড়িতে যে কোনো জিনিসকে, ভারী ওয়েটকে ফ্লোরে রাখবে,
ঠেলতে প্রথমের দিকে কষ্ট হয়, যখন সে একটু মোশনে চলে আসবে ইজিলি যাবে। গাড়ি এই কারণেই শুধু তো ফার্স্ট গিয়ারে চালাই আমরা, যেখানে স্পিড কম থাকে কিন্তু টর্ক বেশি থাকে। কেন? কারণ আমাদের ইনিশিয়াল থ্রাস্ট দরকার হয়। এইভাবে আমরা রিলেট করে করে পড়বো, তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে ভিজুয়ালাইজ করতে পারবো যে আচ্ছা এই জিনিসটা করেছি এই কারণে, কারণ এর অ্যাপ্লিকেশন এখানে আছে। এইভাবে ইঞ্জিনিয়ারিংটাকে পড়তে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে, পরের দিনের ক্লাসে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি- থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।